বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের আড়াই মাসের মাথায় প্রথমবারের মতো চীন সফরে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। খলিলুর রহমানের চীন সফরের পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছেন। চীন সফরের সময় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে সেটি হলো তিস্তা ইস্যু। তিস্তার পানি বণ্টন ইস্যুটি বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি অমীমাংসিত ইস্যু। সমস্যাটির সমাধানে 2011 সালে দেশ দুইটির মধ্যে একটি চুক্তি চূড়ান্ত করা হলেও গত দেড় দশকে সেটি আর আলোর মুখ দেখেনি। ফলে শুষ্ক মৌসুমে ভারত কর্তৃক পানি আটকে রাখার ফলে বাংলাদেশ অংশে প্রায়ই খরা দেখা দেয় এবং একই সঙ্গে বর্ষায় অতিরিক্ত পানি ছাড়ার ফলে বাংলাদেশ অংশে প্রায় বন্যা ও নদী ভাঙনের মতো সমস্যা দেখা দেয়। এই নিয়ে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ তিস্তা তীরবর্তী জেলার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। এমন অবস্থায় বেশ কয়েক বছর আগে চীনের সহায়তায় একটি মহাপরিকল্পনা হাতে নেয় ঢাকা। এ বিষয়ে প্রাথমিক একটি সমীক্ষাও করে বেইজিং, কিন্তু ভারতের তীব্র আপত্তির কারণে প্রকল্পটির মূল কাজ শুরু করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়নি। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে এখন পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ নিতে চায় তারেক রহমান সরকার। তো বন্ধুরা, তিস্তা পরিকল্পনায় মূলত কি রয়েছে চলুন তা দেখে নেওয়া যাক। তিস্তা একটি আন্তর্জাতিক নদী। হিমালয় থেকে উৎপন্ন হয়ে এটি ভারতের সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতীয় অংশে এই নদীর উপর একাধিক ব্যারেজ ও বাঁধ তৈরি করা হয়েছে। প্রতি বছর শুষ্ক মৌসুমে ওই সব বাঁধে পানি ধরে রাখার ফলে বাংলাদেশ অংশে তিস্তা শুকিয়ে যায়। ফলে নদীর তীরবর্তী ফসলের মাঠে চাষাবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে বর্ষা মৌসুমে পানি বেড়ে যাওয়ার কারণে একসঙ্গে সকল ব্যারেজ খুলে দেওয়া হয়, যে কারণে বাংলাদেশ অংশে বন্যা ও নদী ভাঙন লেগেই থাকে। তো তিস্তা এই মহাপরিকল্পনার পুরো নাম হলো কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট। সমীক্ষার মাধ্যমে 2016 সালে এর প্রাথমিক কাজ শুরু করা হয়। সমীক্ষা শেষ করা হয় 2023 সালে এবং একটি মূল্যায়ন প্রতিবেদনও কিন্তু জমা দেওয়া হয়। মহাপরিকল্পনাটির কেন্দ্রে রয়েছে বাংলাদেশ অংশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ করা, সেই সঙ্গে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বৃদ্ধি করা, নদীর দুই পাশে 203 কিলোমিটার বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা এবং নদীর দুই তীরে স্যাটেলাইট শহর, হোটেল, রেস্তোরাঁ, 150 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি সহ পুরো এলাকাকে একটি পর্যটন হাব হিসাবে গড়ে তোলার মহাপরিকল্পনা রয়েছে এতে। প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 12,000 কোটি টাকা, যার বড় অংশ আসবে ঋণের অর্থ থেকে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নিজেদের অর্থে এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহ দেখিয়ে আসছে চীন। এই প্রকল্প যাচাই করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর ধরে একটি সমীক্ষা পরিচালনা করে, কিন্তু তারপর হঠাৎ করেই তা থেমে যায়। কিন্তু থামলো কেন? সমীক্ষা শেষে চীন যখন আর্থিক ও কারিগরি সহায়তা দিতে প্রস্তুতি নিতে শুরু করে, তখন তিস্তা প্রকল্প নিয়ে ভারতও খুব আগ্রহ দেখায়। 2024 সালের মে মাসে বিষয়টি আলোচনা করতে ঢাকায় আসেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্তা। এরপর জুনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে তিস্তা মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করে দিল্লি। প্রকল্পের সমীক্ষা করতেও ভারতে একটি কারিগরি দল দ্রুত ঢাকায় সফর করবেন বলে নরেন্দ্র মোদী উল্লেখ করেন। এরপর ঢাকায় ফিরে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, তিস্তার পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের সেই তিস্তা প্রজেক্ট করে দেয় তাহলে তো আমাদের সকল সমস্যার সমাধান হয়েই গেল। শেখ হাসিনার এমন বক্তব্য এবং দিল্লির সঙ্গে তার সম্পর্ক বিবেচনা করে তখন বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন যে তিস্তা প্রকল্পটি শেষ পর্যন্ত হয়তো ভারতই বাস্তবায়ন করবে, কিন্তু তার মাস খানেকের মাথায় গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে চীনের সামনে আবারও সুযোগ সৃষ্টি হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার পর 2025 সালের মার্চে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরে যান। তখন সরকারের তরফ থেকে বলা হয়
তিস্তা মহাপরিকল্পনাটি চীনের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। এদিকে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি পালন করেছে বিএনপি। গত নির্বাচনের আগে দলটির শীর্ষ নেতা তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, আর সেটিরই অংশ হিসাবে এখন চীনের সঙ্গে প্রকল্পটি নিয়ে আলোচনা শুরু করেছে তারেক রহমান সরকার। তো বন্ধুরা, এখন প্রশ্ন আসতে পারে, চীন এবং ভারতের এত আগ্রহের কারণ কি? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তিস্তা নিয়ে চীন ও ভারতের আগ্রহের মূল কারণ হলো কৌশলগত। এর মধ্যে চীনের আগ্রহী হয়ে ওঠার পিছনে একটি কারণ হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে। চীনের এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর রয়েছে। প্রস্তাবিত এই করিডোরের মাধ্যমে চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশকে মিয়ানমার এবং বাংলাদেশের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করতে চায়। এই জন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করে থাকে বলে মনে করেন অনেক বিশ্লেষক। অন্য কোনোভাবে এই করিডোরগুলোতে বা এই ধরনের কানেক্টিভিটি প্ল্যানগুলোতে চরিতার্থ করা যায় কিনা সেটি অবশ্যই চীনকে ভাবতে হবে এবং চীনের উদ্দেশ্য সেক্ষেত্রে তো অবশ্যই থাকবে। 2024 সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা বলেছিলেন ভারতের গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের গবেষক অনুসুয়া রায় বসু। সেই কারণে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বারবারই সন্দেহের চোখে দেখে এসেছে। অর্থাৎ তিস্তা প্রকল্প নিয়ে চীনের এই আগ্রহকে ভারত বারবারই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে ভারতকে চারপাশে একেবারে ঘিরে বেঁধে ফেলতে চায়। সেই জন্য তিস্তা প্রকল্পে চীনকে হটিয়ে ভারত নিজেরাই যুক্ত থাকতে চায় বলে মনে করেন অনেকে। যদিও অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন যে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীনের সেভাবে কোনো ভূ রাজনৈতিক স্বার্থ নেই, বরং চীন জাস্ট এখানে অর্থায়ন করতে চাইছে বলে অনেকে মনে করেন। তো এখানে আরেকটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে যদি কোনো কারণে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতকে প্রকল্প দেয়া হতো, তখন কি আদৌ এই প্রকল্প বাস্তবায়ন হতো? ভাই, ভারতই তো এই তিস্তা সমস্যার জন্য দায়ী। তারাই তো পানি আটকে রাখে, আবার তারাই তো আমাদের পানিতে চুবিয়ে মারে। তো এই অবস্থায় ভারতের যদি ভালো ইচ্ছা থাকতো, সৎ ইচ্ছা থাকতো, তাহলে তো ভারত অনেক আগে থাকতেই আমাদের এই পানির ন্যায্য হিস্সা বন্টন করত। তো সেই জন্য অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন যে ভারতের দ্বারা তিস্তা প্রকল্পের বাস্তবায়ন কখনোই সম্ভব নয়। তো এই অবস্থায় বাংলাদেশিদের জন্য বসে থাকা মোটেও কাম্য নয় এবং তারা কোনোভাবেই বসে থাকতে পারবে না। বিশেষ করে তারেক রহমান সরকারকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বসে থাকার কোনো সুযোগই কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণ কিন্তু দিচ্ছে না। মহাপরিকল্পনাটি মূলত একটি ইন্টারনাল নদী ব্যবস্থাপনা, সেটার সঙ্গে পানির বিষয়টিও কিন্তু নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অভিন্ন নদী হিসাবে তিস্তার পানি যতটুকু বাংলাদেশে পাওয়ার কথা, বাংলাদেশের সেই হিস্সা বর্তমান তারেক রহমান সরকারকে নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয়, তিস্তার পানি ভাগাভাগির জন্য কিন্তু 2011 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল এবং দুই দেশই সেখানে একমত হয়েছিল। কিন্তু বিষয়টি পরবর্তীতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির কারণে কিন্তু শেষ পর্যন্ত সেটি আটকে যায়। তো বর্তমান সময়ে মমতা ব্যানার্জি নেই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কেও ব্যাপক পরিবর্তন আসছে। তো এই অবস্থায় বাংলাদেশের উচিত হলো সর্বোচ্চভাবে দেশের স্বার্থ আদায় করা এবং কোন দেশ কী পেলো বা কী মনে করলো, কে দাদাগিরি দেখালো, সেই দিকে নজর না দিয়ে একটা স্বাধীন দেশের জন্য স্বাধীন সার্বভৌম একটি পররাষ্ট্র নীতি নিশ্চিত করাই বাংলাদেশের এখন প্রথম লক্ষ্য। তো আমরা আশাবাদী যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে তার পররাষ্ট্র নীতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্র নীতি প্রয়োগ করবে বলে আমরা আশাবাদী। তো সেই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।